ক্লাস চলছিল, এর মধ্যে বার, তিথি, নক্ষত্র, যোগ এই পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। যদি আপনাদের বা তোমাদের কিছু অসুবিধা থাকে জানতে গিয়ে বুঝতে গিয়ে জানতে পারো। এই পর্যন্ত ক্লাস সম্পূর্ণ ক্লিয়ার, আশা রাখবো ক্লিয়ার সম্পূর্ণভাবে। এতদিন ধরে যা ক্লাস হচ্ছিল এই সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, আশা করবো কোনো সমস্যা নেই। আজকের যে ক্লাস, আজকের মধ্যে জানানো হবে করণ প্রকরণ। পঞ্চাঙ্গের মধ্যে বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ পঞ্চম অঙ্গ। পঞ্চাঙ্গের পঞ্চম অঙ্গ হচ্ছে করণ। আজকে ক্লাসের মধ্যে করণ প্রকরণ সম্বন্ধে আলোচনা হবে। তাহলে করণকেও আমরা কিন্তু পাবো 11 প্রকার করণ পাই। করণও কিন্তু আবার 11 প্রকারের। তাহলে প্রথমে আসছে ববকরণ, দ্বিতীয় বালবকরণ, তৃতীয় কৌলবকরণ, চতুর্থ তৈতিলকরণ, পঞ্চম গড়করণ, ষষ্ঠে পাই আমরা বণিজকরণকে, সপ্তমে পাচ্ছি বৃষ্টিকরণকে এবং সপ্তমে শকুনীকরণ, নবমে পাচ্ছি চতুষ্পাদকরণ এবং দশমে নাগকরণ, একাদশতম অর্থাৎ শেষতম করণ হচ্ছে কীর্তঘ্নকরণ। এরপরে জানবো এই যে করণগুলো রয়েছে, এই করণগুলো কিন্তু আবার অধিপতি দেবতা রয়েছে। এই করণগুলো অধিপতি দেবতা রয়েছে। তাহলে ববকরণের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র। ববকরণের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র। বালবকরণের অধিপতি দেবতা ব্রহ্মা। বুঝতে অসুবিধা হচ্ছে কি? ববকরণের অধিপতি দেবতা ইন্দ্র, বালবকরণের অধিপতি দেবতা ব্রহ্মা, কৌলবকরণের অধিপতি দেবতা মিত্র, তৈতিল তার অধিপতি দেবতা অজন্মা, গড়করণের অধিপতি দেবতা হচ্ছে ভূ, বণিজকরণের অধিপতি দেবতা শ্রী। সেরকমই বৃষ্টিকরণের অধিপতি দেবতা যম, শকুনীকরণের অধিপতি দেবতা হচ্ছে কলি, চতুষ্পাদের অধিপতি দেবতা হচ্ছে বৃষ, নাগকরণের অধিপতি দেবতা হচ্ছে ফণি বা সর্প, কীর্তঘ্নকরণের অধিপতি দেবতা বায়ু। এই হচ্ছে 11টি করণ এবং তার অধিপতি দেবতা। আমাদের এগুলো জানতে হবে এবং অধিপতি দেবতা অনুযায়ী কিন্তু ফলাফল থাকে এবং প্রতিটি করণে কিন্তু কার্যকর্তা রয়েছে, ফলাফল রয়েছে। কোন করণের ক্ষেত্রে কি ফল হতে পারে এই নিয়ে বিস্তারভাবে আলোচনা করা যাচ্ছে বা করানো হবে। প্রতিটি করণের কিন্তু নির্দিষ্টভাবে কার্যকর্তা রয়েছে, তার ফলাফল রয়েছে এবং অধিপতি দেবতাগুলো জানা দরকার থাকবে। সেই সময়ের বা ওই দিনের মধ্যে কোন সময় কি করণ পড়ছে সেটা জানার জন্য জানতে হবে, পঞ্জিকা দেখে জানতে হবে। এখানে এই ববকরণ থেকে শুরু করে বব, বালব, কৌলব, তিতিল, গড়, বণিজ আর বৃষ্টি, এই 7 নম্বর পর্যন্ত, এই 7 নম্বর করণ পর্যন্ত কি হচ্ছে, এই পর্যন্ত একে বলা হচ্ছে চরকরণ। একে বলা হচ্ছে চরকরণ। এই 7টি হচ্ছে চরকরণ। এর পরবর্তী শকুনি, চতুষ্পাদ, নাগ এবং কীর্তঘ্ন, এই বাকি যে 4টি করণ রইল, এই 4টি করণকে বলা হচ্ছে স্থিরকরণ। তাহলে এই 4টি করণ হচ্ছে স্থিরকরণ। তাহলে করণের মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে, তো জানতে হবে চরকরণ এবং স্থিরকরণ। এর জন্য যে ফলাফলও কিন্তু পার্থক্য রয়েছে। চরকরণের ক্ষেত্রে ফলাফল যেরকম হয়, স্থিরকরণের ক্ষেত্রে স্থির্যকরণ তার ক্ষেত্রে ফলাফল কিন্তু অন্যরকম হয়। তার জন্য আমাদের মধ্যে সমস্ত কিছু আইডিয়া রাখতে হবে। তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ সমস্ত নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট ফলাফল হয় এবং পঞ্জিকার মধ্যে সারাদিনের মধ্যে কি ঘটতে চলেছে, একটা বাচ্চা জন্মগ্রহণ করলো তার কি হতে পারে, সময়, তিথি, নক্ষত্র এবং আজকের দিনটা যে শুরু হলো সেটাও কিন্তু এই যে তিথি বা পঞ্চাঙ্গ, তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ এই নিয়ে কিন্তু চলে। এতে প্রথমত আমাদের জ্যোতিষ জানতে গেলে এই যে 5টি অঙ্গ বা পঞ্চাঙ্গ জানতে হয়। তাই আমাদের শুরু হয়েছিল পঞ্চাঙ্গ দিয়ে। আশা করি পঞ্চাঙ্গের সমস্ত বিষয়টা আলোচনা করা হয়েছে। আরো বেশি কিছু বিষয় রয়েছে, ভদ্রাদি নক্ষত্র রয়েছে, ভদ্রাদি তিথি রয়েছে, ভদ্রাদি তিথি বৃষ্টি, বিভিন্ন রকমের আরো অনেক কিছু বিষয় রয়েছে। যেমন যোগ, অমৃত যোগ, মহেন্দ্র যোগ কিভাবে আসে সেটা একটা অন্যরকম আলোচনার মধ্যে রয়েছে অবশ্যই, কিন্তু জ্যোতিষ জানতে গেলে এগুলো মিনিমাম জানতেই হবে। এরপরে জ্যোতিষ প্রকরণের মধ্যে বা জ্যোতিষের মধ্যে পঞ্জিকা প্রকরণে অনেক কিছু আরো রয়েছে, সেগুলো সম্পূর্ণ জানতে গেলে সময় লাগবে। কিন্তু আমি যেটা চাইছি যে একটা ওভারঅল বিষয় জানতে হয়। প্রথমত পঞ্চাঙ্গটা জানা যাচ্ছে এবং অনেক বিষয় রয়েছে, আরো এতগুলো বিষয় জানা সম্ভব নয় একসাথে, সেটা অনেক বড় লং কোর্স হয়ে যায়। সেটা পরবর্তী কোর্সে অবশ্যই জানতে পারবেন, অ্যাডভান্স কোর্সে যেগুলো সমস্ত জানা যাবে। কিন্তু এই কোর্সের মধ্যে একটা ওভারঅল বিষয়কে যেটা সঠিকভাবে জানতে গেলে দরকার, একদম দরকার, সেগুলো জানতে হবে। এরপরে যে ক্লাসটা হবে এখানে কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে
আমরা জানবো যে রাশি, আপনার যে নাম, এই নামটা কিভাবে আসছে, রাশি পাচ্ছি কোথা থেকে। এবং অনেকে প্রশ্ন করেন বাচ্চা জন্মগ্রহণ হয়েছে, নবজাতক, তার নাম কি হতে পারে, তার নামটা আমরা কিভাবে দিতে চাই বা কিভাবে দিতে পারবো। রাশি নক্ষত্র অনুযায়ী দিতে হয় অবশ্যই জানেন আপনারা, কিন্তু কিভাবে পারবো আমরা রাশি নক্ষত্র জানবো কি করে। এবং একজনের নামটা ধরুন মেষ রাশি যদি হয় অ বা ল, আমি অ দিয়ে দেবো কি ল দিয়ে দেবো জানতে হবে। তো এটা তো সঠিক জানতে হবে। ধরুন এক একটা নক্ষত্রে 4টে করে বর্ণ রয়েছে আবার, তাহলে আমি কোনটা নেব, এটার প্রশ্ন থাকে অনেকের। যে ধরুন মেষ রাশি হয়ে গেছে বা সিংহ রাশি হয়ে গেছে ম ট, তো সেক্ষেত্রে ম দিয়ে দেবেন কি ট দিয়ে দেবেন। বা মেষ হয়েছে তা র ত, তুলা যদি হয় তা র দিয়ে দিবেন কি ট দিয়ে দিবেন। তার নাম তরুণী রাখবেন কি রবিন রাখবেন, সেটা কনফিউজ অনেকেই থাকেন। সেটা কিভাবে জানা যাবে, এই যে ক্লাসটা হবে এখানে জানতে পারবেন। এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করা হবে এবং এইটা সবারই কাজে লাগবে, আপনারা জ্যোতিষী হন বা না হন, কিন্তু এটা সবারই কাজে লাগবে, কারণ এটা সাধারণ বিষয়, প্রত্যেকের কাজে লাগবে। রাশি নির্ণয়, অর্থাৎ আপনি রাশিফল যখন দেখবেন আপনার পঞ্জিকাতে হোক বা পেপারে হোক বা কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, আপনি রাশিফল যখন জানবেন, আপনার জানতে চাইবেন, তখন আপনার অবশ্যই জানতে হবে আপনার রাশিটা সঠিক কি নয়। আপনি যেটা জানেন আপনার সেই রাশি কিনা, আপনার নক্ষত্র আদৌ সেটা কিনা জানতে হবে, নাহলে কিন্তু ফলাফল ম্যাচ করবে না। আপনি সারা বছরের ফলাফল জেনে যাচ্ছেন আগের থেকে যে এই ফলাফল হতে চলেছে, কিন্তু দেখবেন আপনার রাশি অন্য। আপনি একজনের রাশিফল জেনে আছেন, আপনি নিজের হয়তো জানেন আপনার নিজের রাশি ওটা নয়। আপনার রাশি জানতে হবে, তার জন্য জানতে হবে কিভাবে রাশিটা নির্ণয় হবে, আপনার নামটা অনুযায়ী রাশি এসেছে জানতে হবে, তবেই সঠিকভাবে রাশিফলটা আপনি জানতে পারবেন। তাই তো একই ফ্যামিলিতে দেখুন এক একজনের হয়তো বাড়িতে 5 জনেরই মেষ রাশি হয়ে যায়, অনেক সময় 3 জনের মেষ রাশি, কিন্তু ফলাফল সম্পূর্ণ আলাদা হয়। কেন হয়? তার কারণ হচ্ছে এই নক্ষত্র। রাশির মধ্যে আবার নক্ষত্র রয়েছে, একটা রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকছে, তাই তার ফলাফল কিন্তু সম্পূর্ণভাবে অনেকটা চেঞ্জ হয়ে যায়। তাই এইটাই জানাবার চেষ্টা করবো যে নামটা, যে রাশির নাম আপনার এসছে, কোন নক্ষত্রে কিভাবে আসলো, এই ক্লাসের মধ্যে পরবর্তী ক্লাসে বা জানতে পারবে সবাই। ঠিক আছে, এখন ব্রেক।